সেই বছর জামাত ভোট পেয়েছিল মাত্র, ভোট পেয়েছে 11%, প্রায় 12%-এর মধ্যে, কিন্তু আসন ছিল 18। কিন্তু জামাতের সেই পিয়ার পদ্ধতিতে আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে 36 আসন পাওয়ার কথা ছিল। একইভাবে আপনি জাতীয় পার্টি মাত্র 10-11% ভোট পেয়ে তারা আসন পেয়েছে প্রায় 36, তারা তাদের আসনগুলো ঠিকই রেখেছিল। এইভাবে আমরা যদি পিয়ার পদ্ধতিতে যাই, পিয়ার পদ্ধতির ভিতরে আপনারা যারা ভয় দেখাচ্ছেন পিয়ার পদ্ধতিতে আমার এলাকায় প্রতিনিধি থাকবে না, এই পিয়ার পদ্ধতির বিভিন্ন পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত রয়েছে। আপনি সেখানে যে পদ্ধতিতে আপনি বেছে নেন, পিয়ার পদ্ধতি মানুষ মনে করে আমি ভোট দেবো সাতক্ষীরা আর 5 করেছি কক্সবাজার, বিষয়টা একদমই এরকম নয়। আপনি ভিন্ন কিছু করতে পারেন। আপনার ওপেন লিস্ট একটা আছে, ক্লোজ লিস্ট একটা আছে। ক্লোজ লিস্ট এরকম আপনি ভোটের সময় একটা ক্লোজ লিস্ট কেন্দ্র থেকে দিয়ে দেবে প্রতিটা পার্টি যে এই কয়টা আসন যদি আমি দিতে তাহলে এই প্রার্থী হবে। এমন না যে ভোটের পর আপনি বাছাই করে দিতে পারবেন আপনার মধ্যে তা না। আপনি এক থেকে 300 জনের আসনে দিয়ে দেবেন সিরিয়ালে, আপনি 30% ভোট পাচ্ছেন, সুতরাং 90টা আপনার আসন, প্রথম 90টা আপনি নিয়ে নিতেন। আবার সেক্ষেত্রে আর একটা ব্যবস্থা আছে ওপেন, যেটা সেটা হলো যে আপনি ভোটও দিবেন, আবার বলে দেবেন যে আমার পছন্দের প্রার্থী 3 নম্বর সিরিয়ালে উনি, অথবা 7 নম্বর সিরিয়ালে উনি, অথবা 5 নম্বর সিরিয়ালে উনি, এটাও আপনি পছন্দ করে দিতে পারেন। সেই অবস্থা সবচেয়ে ভালো পদ্ধতিটা যেটা আছে সেটা হলো জার্মানি এবং নিউজিল্যান্ডে মিক্স পদ্ধতি, অর্ধেক আসন এই পিপিটি পদ্ধতিতে আর অর্ধেক আসন পিয়ার পদ্ধতি, সেই পদ্ধতিতে আপনি ব্যবস্থা করতে পারেন। কাজে যারা পিয়ারকে বোঝে না তারা সে বুঝতে চায় না, তাদের অনেক দূরপছন্দি রয়েছে। এই জন্য আমি অথরিটি বা আমাদের যারা রাজনৈতিক আমাদের নেতৃবৃন্দ তাদেরকে বলবো যে কোনোভাবে ছাড় দিয়ে আপত্তি করতে হয় তাহলে আমরা আবার সেই 15 বছর একটা ডিসিশন করে দিচ্ছি। যা করার আমাদেরকে এখন নিয়ে করতে হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা এমন পর্যায়ে যেন না যাই যে তৃতীয় শক্তি উত্থান হয় অথবা আমাদের সার্বভৌম হুমকির সম্মুখীন হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এই দেশটাকে হেফাজত করুক। দেশটা কঠিন একটা ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে, সামনে 3-4টা মাসের ভয়ানক একটা অবস্থায় যাবে, আমরা সতর্ক থাকি। আল্লাহ তৌফিক দিন, আমার তৌফিক দিন। আসসালামু আলাইকুম। উত্তাল তরঙ্গ ভেঙে জাগিয়েছে স্বপ্ন ভাষাকে তাহুদি বন্দরে আজ লাখো নাবিকের ভিড়। লাখো নাবিকের এই ভিড়কে সত্যতা এবং স্বীকৃতি স্বরূপ প্রয়োজন জোড়ায় জাতীয় সমাজের আইনি নীতি। এ বিষয়ে সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সাবেক চেয়ারম্যান, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা সিটি কলেজ। কথা নিয়ে আসছেন অধ্যাপক কাজী মিনহাজুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, এবং সামনে যারা আছেন, আমরা মাঝে মাঝে মনে হয় যে ওই যে ছোটবেলায় অঙ্ক করতাম তৈলাক্তবাসীর বান্ধবের চড়াইছি, আমরা সেই ছোটবেলায় বুঝে নিয়ে যে অঙ্কটা কেন করি, বান্দরের বাসা চড়ানোর দরকার কি, আর এত কষ্ট করারই দরকার, বাসা কেটে ফেলে তো মিটে যায়। কিন্তু আজকে পরিণত বয়সে এসে মনে হচ্ছে যে আমরা এই বান্দরের থেকে বাইরে আসতে পারিনি। আমরা বহুবার স্বাধীনতা অর্জন করছি 47 থেকে শুরু করে এ পর্যন্ত, কিন্তু জাতিকে মুক্তির পথ দেখাতে পারি। বিগত স্বৈরাচারী আপা যিনি ছিলেন, আপার অনেক দোষ দিয়ে, সব দোষ কি আপার, কিছু কি আমাদের নাই? নজরুল যেমন বলছিলেন, সমুদ্র মন্থনে সব অমৃত যদি হলাহল হয়, সবটুকু দোষ অসুরের নয়, অর্ধেক দেবতাদের। আসলে দেবতারা যে সব অমৃত না খায়, তারা ওষুধ দ্বিতীয়বার সমুদ্র মন্থন করেন না। ওই মিথের সাথে আমার বিশ্বাস করে নিয়ে করতেন। তাহলে আমরা ইংরেজিতে ওই যে একটা কথা আছে, পাওয়ার গোস টু কারাপশন, অ্যাবসলিউট পাওয়ার গোস টু অ্যাবসলিউট কারাপশন। আসলে আমরা যখন যেদিকে ঝুঁকি, এমন ভাবে ঝুঁকি তার উপর হারায় ঝুঁকি, যে কারণে আপার স্বৈরাচারী হতে আমরা সহযোগিতা করছি। আল্লাহর অশেষ রহমত, আমরা সেই আবাবিলের মতন ছোট্ট পাখি যেরকম আব্রাহার বিশাল বাহিনীকে ধ্বংস করে,
জুলাই বিপ্লবের কিশোর তরুণেরা সরকারের সেই সময়ের স্বৈরাচারী সরকারের যে বিশাল বস্তি বাহিনী বলতে গেলে তাকে এমন ভাবে এখান থেকে বিতাড়িত করে যে এখন তাদের নাম নেবার কেউ আর দেশে নেই। প্রিয় ভাইয়েরা, আমরা এখন আইনের ভিত্তির কথা বলছি। আমার তো মাঝে মাঝে মনে হয় এই আইনের ভিত্তি কেন চাই? একটা বিপ্লব যখন সফল হয়ে যায় সেটা তো তার আইনের ভিত্তি। এখন আমরা আবার পুরোনো ভিক্ষা করতেছি অমুকের কাছে তমুকের কাছে। জনগণ আইন নিয়ে দিচ্ছে, জনগণ না চাইলে বিপ্লব হতো না। কিন্তু তারপরে আমাদের তো ওই ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় করে। আমরা আমাদের দেশে অনেক কিছু দেখছি। এক সময় আমরা দেখছি যে ৭৫-এ যে বিপ্লব, এরপরে যে ইন্ডেমনিটি দেওয়া হলো, সেই ইন্ডেমনিটি কিন্তু থাকে না পরবর্তীকালে। আসলে সবকিছুই মাথায় রাখা দরকার। জনগণের ইচ্ছায় একটা বিপ্লব সংগঠিত হয়ে গেছে, অতএব এটাই তার চূড়ান্ত পরিণতি। তারপরে যখন যদি মনে হয় অধিকতর সতর্কতার জন্য, অধিকতর মজবুতির জন্য সাংবিধানিক ভিত্তি দিয়ে দেওয়া দরকার, তাহলে বিরোধীরা যেভাবে বলছেন এভাবে হতে পারে। এবং অবশ্যই জনমত যখন যার পক্ষে থাকবে তার বিপরীতে যাওয়া কারো উচিত হবে না। সেই জন্য একটা গণভোট অনুষ্ঠান করা এবং তার ভিত্তিতে এই যে একটা সফল গণ অভ্যুত্থান, যার বিনিময়ে আজকে আমরা আমাদের অনেক শক্তি প্রদর্শন করতে পারতেছি। একসময় বালির ট্রাক সরাইতে পারি নাই, এখন আমাদের প্রস্তাবের জোরও অনেক বেড়ে গেছে। যাই হোক, তো এই জন্যই এই শক্তির মানটা যেন আর একদিন অধিকতর শক্তিশালী হয়ে এসে আর একটা ফ্যাসিবাদের রূপ পরিগ্রহ করতে না পারে, সেই জন্য একটা গণভোটের ব্যবস্থা হওয়া দরকার। পিয়ার পদ্ধতি সবাই যিনি বলছেন না, তিনিও বলছেন। কাজ করছি তো ভাই, শুধু ওনার যাবো না দিকে নাকি? উপরে যিনি বসে আছেন তিনি যদি একটা ইঙ্গিত দেন তাহলে সব বুঝে যাবে। ইঙ্গিতের সাথে সাথে বুঝ অবুঝ, আমরা হই ইঙ্গিতের, আমাদের বুঝ এবং অবুঝের বিষয়টা ইঙ্গিতের উপরে চলে। অতএব পিয়ার পদ্ধতি বুঝছেন না, বিশ্বের ৯০টি দেশে এখন চলছে পিয়ার পদ্ধতি। তাহলে হ্যাঁ, পিয়ার পদ্ধতি সবই ভালো তা না, ত্রুটি বিচ্যুতিও আছে। তবে এই কথা ঠিক যে সংখ্যালঘুর শাসন অন্তত দেখতে হয় না, জনগণের যে ভোটটা দিল সেই ভোটের একটা মূল্যায়ন সেখানে থাকে। এর নিয়ে সমালোচনা করার অনেক জায়গা আছে, কিন্তু তারপরেও বলা যায় যে যেহেতু কোনো একক পদ্ধতি না, অনেকগুলো পদ্ধতি আছে, সেগুলো বিচার বিবেচনা করে কোনটা উত্তম হয় সেটা ভাবার সুযোগ আছে। তো আমার মনে হয় পিয়ার পদ্ধতি অন্তত এই মুহূর্তে আমাদের দেশের বাস্তবতায় একটা আবশ্যকীয় বিষয়, সেটি ভাবা দরকার। জুলাই গণ অভ্যুত্থানের আইন ভিত্তি দরকার এবং সর্বোপরি একটি নির্বাচিত সরকার দরকার, যে সরকারের নির্বাচনে দেশের সাধারণ মানুষের মতামতের প্রতিফলন ঘটবে এবং সেই প্রদত্ত ভোটে যথাযথ মূল্যায়ন করে আগামী দিনের সেই পরিবর্তনের প্রতি সবার অঙ্গীকার এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পঙ্কিল সরবরে ফুটেছে যে ফুল, স্রোতহীন সরবরে এসেছে জোয়ার, ভরেছে দুপুর, আলোয় আলোয় আলোকিত আধারের আঙিনা প্রতিধ্বনি। এই বাস্তবায়ন জুলাই সনদের আইন ভিত্তির উপরে বক্তব্য নিয়ে আসছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসান নাসির। আমি সম্মানিত ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হাসান নাসির স্যারকে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের বিষয় জুলাই সনদের আইনি ভিত্তি গণভোটের মধ্যে। জুলাই সনদের আইনি ভিত্তি কেন প্রয়োজন? আমরা একটা বিষয় অতীতের
পর্যন্ত আমাদের যে কোনো কাজকে আইনি ভিত্তি দিতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতে জুলাই বিপ্লবকে অবশ্যই আইনি ভিত্তি দিতে হবে, যে আলাপটা অলরেডি এসেছে। না হলে যারা অলরেডি মৃত্যুবরণ করেছে 1400 থেকে 2000, 30,000 যারা আহত আছে তারা এবং যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের কিন্তু বাঁচার কোনো পথ নাই। কেননা আমরা যে প্রশাসন দেখছি, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, আদালত সবই স্বৈরাচারের সৃষ্টি। যখনই আইনি ভিত্তি না হবে, রাজনীতি যখন ইলেকশনের পরে কোনো দল, যে দল ক্ষমতায় আসবে তারা যদি এই বিপ্লবের পক্ষে না হয়, তখন দ্রুত আমরা দেখবো এই ভোটগুলোতে যেটা অলরেডি এসছে, জুলাই বিপ্লবটা জুলাই সন্ত্রাস হয়ে যাবে। তখন কিন্তু সবাই দ্রুত অ্যারেস্ট হবে। এখন যারা বেআইনিভাবে জেলে আছে তাদের কিন্তু তারা ছাড়া পাচ্ছেন না। ভুয়া মামলা যেগুলো আছে, গায়েবী মামলা যেগুলো আছে, সেগুলো উইথড্র হচ্ছে না, সেগুলো বাতিল হচ্ছে না, সেটা নিয়ে কারো তোয়াক্কা নাই। নেতৃবৃন্দ তাদের নিজস্ব মামলা বাতিল করে নিয়েছেন। যারা ক্ষমতাবান আছে তারা, যারা প্রশাসনে আছে তারা তাদের মামলা উইথড্র করে নির্বিঘ্নে চলছেন। কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরীহ জনগণ যাদের বিরুদ্ধে শত শত মামলা আছে তাদের ব্যাপারে কোনো খবর নাই। যারা জেলে আছে তাদের মুক্তির ব্যাপারে কোনো পদক্ষেপ নাই। এই যেটা প্রশ্ন ঐক্যমত ব্যাপারে, পিয়ার পদ্ধতির ব্যাপারে যেটা প্রশ্ন, আমার তো মনে হয় ঐক্যমত কমিশনে যে 33টা দল কালকে ঐক্যমত পোষণ করেছে জুলাই সনদের বিষয়ে, এটাই তো পিয়ার পদ্ধতি। তারা থেকেও অতীতের তাদের রাজ্যতে তাদের অনেকের অনুমোদন নাই, অনেকের তারা রেজিস্ট্রেশন নাই, কিন্তু তারা এই ঐক্যমত কমিশনে আছেন এবং তারা তাদের মত দিয়ে সনদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। গণভোট এই জন্য প্রয়োজন। আমরা দেখেছি 5 থেকে 8 আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর প্রধান বলেছেন, উনি দায়িত্ব নিলেন। 8 তারিখে সরকার গঠন হয়েছে। সরকার গঠন কে করেছে? সশস্ত্র সেনাবাহিনী রাজনৈতিক দলের সাথে আলাপ করে। আমরা আলটিমেটলি কি দেখব? এই যারা উপদেষ্টা মন্ডলী আছে সবাই কি বিপ্লবের ধারণাকে তারা ধারণ করে? এটাই কিন্তু আমাদের রিস্ক। সুতরাং যে কোনো পদ্ধতিতে এই জুলাই সনদকে আইনি রূপ দিতে হবে এবং গণভোটের মাধ্যমে ইলেকশনের পূর্বে সেটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হবে না, যেহেতু ইলেকশনের রেজাল্ট সম্পর্কে আমরা নিশ্চিত নই। এবং পুরনো পদ্ধতির ইলেকশন যদি হয় তাহলে অনেক দলই অপেক্ষা করছে 14, 18 বা 24-এর ইলেকশন যেভাবে হয়েছে, নতুন একটা পন্থা অবলম্বন করে পুরনো প্রশাসন, পুরনো আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী সবাইকে নিয়ে তারা তাদের পছন্দ মতো সরকারকে গঠন করে নেবে। সে অবস্থা কখনোই আম জনতার ইচ্ছা পূরণ হবে না। আমরা যে বৈষম্য বিরোধী শাসন ব্যবস্থা আশা করছি সেটা কখনো নিশ্চিত হবে না। সুতরাং আমাদের অবশ্যই গণভোটের মাধ্যমে জুলাই এই বিপ্লবকে স্বীকৃতি দিয়ে তারপরে আমাদের ইলেকশনের কথা ভাবতে হবে এবং সেটা পিয়ার পদ্ধতি হইতে হবে এই জন্যে যে তাহলে মাত্র যারা প্রত্যেক ভোটার তাদের ভোটের স্বীকৃতি পাবে। আমরা এই বিষয়ে যেহেতু যথেষ্ট আলাপ হয়েছে আমি আর বলছি না। আর একটা যেটা সন্দেহ আছে, আবার হয়তো তত্ত্বাবধায়ক সরকার আদালতের আদেশে সক্রিয় হবে, তবে সেটা আমি যতদূর জানি পরবর্তী সংসদে এটা স্বীকৃতি না পাওয়া পর্যন্ত এটা কার্যকর হবে না। সুতরাং এই সরকার যদি 72-এর সংবিধান অনুযায়ী শপথ নিয়ে থাকে তাহলে 3 মাসের মধ্যে তাদের ইলেকশন দেওয়ার কথা। যেহেতু সেটা হয় না, ইলেকশন কমিশনও নিয়োগ হয় না 3 মাসের মধ্যে। সুতরাং এই কার্যক্রমটাকে এই 5ই আগস্টের পর থেকে ইলেকশন যতদিন না হবে এই সম্পূর্ণ কার্যক্রমটাকে অবশ্যই আইনে ভিত্তি দিতে হবে এবং সাংবিধানিক ভিত্তি দিতে হবে এবং সেই জন্যই গণভোটের প্রয়োজন। ধন্যবাদ। অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম, সভাপতি বাংলাদেশ ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF, কথা বলছেন অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম স্যার।
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الله গতকাল জাতীয় সেমিনারে সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ বুদ্ধিজীবী ও পেশাজীবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে একটা জাতীয় সেমিনারে উপস্থিত হয়েছি। আগামীকাল জুলাই 16-এ স্বাক্ষর হয়েছে। এটা আমরা গণভোটের মাধ্যমে আমরা এটা বুঝতে চাই। বিশেষ করে ক্রিয়া পদ্ধতির ব্যাপারে অনেক জাতীয় নেতৃবৃন্দ বলছেন আমরা এটা বুঝি না। একসময় তারা কেয়ারটেকার গভর্নমেন্টও বুঝতে এখন বলতে তাদের দ্বারাই রাত ব্যাপী এই কেয়ারটেকার গভর্নমেন্ট বিল পাস করে তারা রাষ্ট্র করেছিলেন। আবার এটাকে বাস্তবায়নের জন্য তার গত 15 বছর তারাও আন্দোলন করেছে। ক্রিয়ার পদ্ধতি বুঝে না আমাদের ডাক্তারদের একটা আমরা উদাহরণ দিতে পারি যে আগে কিন্তু ধরে পেট কাটে লাগতো, পেট কাট এটা 7 দিন লাগতো অপারেশনটা মোটামুটি সেলাই, আবার 1 মাস 3 বছর। বর্তমানে পিত্তথলি বাইরে থেকে বের করা যায়, দুটা ফুটা করা যায়। আর আধুনিক যারা সাহায্য তারা বাইরে থেকে তারা স্ক্রিন দেখে বের করে গেছে। এখন আপনারা যদি কোনো ডাক্তারের কাছে যান পিত্তথলি পাথর বলেন যে আমি ডাক্তার সাহেব যদি বলে যে আমি ল্যাপটপ বুঝি না, আমি আগে যাই, তাহলে আপনি ওই ডাক্তারের কাছে পিত্তথলি পাথর বাইর করবেন? বর্তমানে আমাদের এই জাতীয় নেতৃবৃন্দ যারা এই কথা বলে তাদের কাছেও মানুষ আর আস্থা রাখতে এই পুরাতন ডাক্তার দিয়ে আর এই দেশ চলবে। যারা ল্যাব করে জানে, যারা পিয়ার বুঝে তাদের কাছেই মানুষ। এই পিয়ার পদ্ধতির জন্য আমাদের অনেকে জানেন না বা হালকা হালকা জানেন, কিন্তু গত কিছুদিনের মধ্যে যেভাবে চর্চা হয়েছে এখন মোটামুটি আমরা সবাই আমি যেটা বুঝি যে একটা যদি আমরা মেধাবী পার্লামেন্ট গঠন করতে চাই, দক্ষ অভিজ্ঞ মেধাবী চরিত্রবান পার্লামেন্ট যদি আমরা পার্লামেন্টিয়ান চাই, তাহলে পিয়ার পদ্ধতির বিকল্প নেই। যারা চরিত্রবান, যারা দক্ষ যোগ্য তাদের হাতে টাকা নেই। কিন্তু বর্তমানে মেম্বার পার্লামেন্টে যারা যায় তাই এতদিন থেকে যারা অন্যায়ভাবে অর্থ উপার্জন করেছে, আবার এটা ব্যয় করবে, আবার সামনে এটাকে আবার পোষায় নেবে, এই হলো নতুন পদ্ধতি। কিন্তু যারা চরিত্রবান দক্ষ যোগ্য তাদের হাতে টাকা নেই, তাদেরকে নমিনেশন দেয় যারা আগে থেকে কোয়ালিফাইড। এই জন্য পিয়ার সিস্টেমের মাধ্যমে আমরা যেটা বুঝি সবাই ভালো নমিনি দিবেন এবং পার্লামেন্ট একটা মেধাবী পার্লামেন্ট হবে বলে আমরা বিশ্বাস করি। ছোট থেকে আমরা দেখে আসছি যে থার্ড পোল হয় না, সাধারণত যারা জিতে তাদেরকে ভোট দিতে চায়, যদিও মন চায় না। কিন্তু পিয়ার সিস্টেমে যে কয়েকটা ভোটই করুক না কেন আপনার এটা কাউন্টে আসবে। কোনো ছোট পার্টি যদি 3% ভোট পায় তাহলে তারা 9টা আসন পেয়ে যাবে। এই জন্য ছোট পার্টিদের জন্য এটা খুবই ভালো। আর বড় পার্টিরাও এই পিআর এর মাধ্যমে ফেসিস সরকার হতে পারবে। তারা যদি 40% ভোটও পায় তাহলে পাবে 120টা, কারণ তাদেরকে আরো কারো কাছে ধরা যাবে। এই ফেসিস সরকার বন্ধ করতে হলে অবশ্যই আমাদের এই পিআর সিস্টেমের মাধ্যমে না আসে, ফেসিস বন্ধ করা যাবে না। এবং যারা এখন থেকেই ফেসিস হওয়ার জন্য লাফালাফি করতেছে তারা লাফালাফি বন্ধ করা যাবে। সুতরাং অবশ্যই আমাদেরকে পিআর সিস্টেমের মাধ্যমে আমাদের আগাইতে হবে। আমরা আরও দেখেছি, আমরা তো জাতীয় পার্টির সময় দেখেছি যে 10টা গুন্ডা 30টা গুন্ডা নির্বাচন কি জন্য করে এই পিআর সিস্টেম হলে এটা ব্যক্তিগতভাবে তারা এতটা ডেসপারেট হবে না যে আমাকে হতেই হবে। সুতরাং এই সিস্টেমে গেলে আমাদের নির্বাচনে হানাহানি, আলো টাকার কারসাজি, বেশি শক্তি, প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণ করবে এই পিআর। সুতরাং আমরা চাই এই পিআর সিস্টেমের মাধ্যমে
জন্য আমি আজকে এখানে শেষ করছি। আপনার পুকুরের কাছে আমাদের পিয়ার ভালো মন্দ এবং কত সিস্টেম আছে এগুলো আপনারা জেনে নেবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক নজরুল ইসলাম স্যারকে। এ পর্যায়ে বক্তব্য জানানোর জন্য অনুরোধ করছি অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আইন বিষয়ক উপদেষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশ। বক্তব্য রাখছেন অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান। আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত আইনজ্ঞ এবং আইন বিশেষজ্ঞ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া এবং আমার সাথী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি খুব বেশি কথা বলবো না, তখন আমার বন্ধু ব্যারিস্টার সাহেব সুন্দর করে আপনাদের কাছে সব উত্থাপন করেছেন। তবুও কয়েকটি কথা বলতে হবে, আমি বক্তৃতা করবি বলা, কয়েকটি কথা বলবো মাত্র। এই যে পিয়ার পদ্ধতি, আমি একটু ভূমিকা দেই। পিয়ার পদ্ধতি আজকে কেন বলা হয়েছে? আন্দোলনের পরে দেশে যখন সংস্কার চলছে, সেই সংস্কারের মধ্যে এটি একটি বড় সংস্কার। তার কারণ গত 53 বছর ধরে যে নির্বাচন হয়েছে সে তো সেই ফ্যাসিস্টদের পূর্ববর্তী নির্বাচন। আজকের এই আন্দোলন কিসের মধ্যে আসবে কেন? আজকের মধ্যে আসবে কেন? সেই পুরনোটা যা দিয়ে সংঘাত হবে, যা দিয়ে লুট করবে, যা টাকার খেলা হবে, এটা আসবে কেন? আসবে আজকে সম্পূর্ণরূপে এই পিয়ার পদ্ধতি। দুঃখের সাথে বলতে হয়, বিএনপি সালাউদ্দিন সাহেবের মতো নেতা, উনি বলেন পিয়ার খায় না মাথায় না। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি এবং তাকে সাবধান করে দিচ্ছি, ইসলামী দলগুলো, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, এরাই প্রথমে পিয়ারের পদ্ধতির কথা বলেছে। আপনি তাদের সঙ্গে কোনো তামাশা করবেন না। আপনারা মনে করেন বিএনপি ক্ষমতা এসে গেছেন, আপনার ইচ্ছায় ওই মৌকতে আর দেখা রাখবে না। ইনশাআল্লাহ এদেশে সুষ্ঠু অবস্থায় নির্বাচন হবে এবং সুষ্ঠু অবস্থায় নির্বাচন হবে, জামাত ইসলামী সহ ইসলামী দল ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। আর তামাশা না করে, আর তামাশা ল্যাঙ্গুয়েজ ব্যবহার না করে রাজনীতিবিদ হিসেবে গার্ডেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন। গণভোট আজকে যে পর্যায়ে এখন এসে দাঁড়িয়েছে, জুলাই সনদ এবং পিয়ার পদ্ধতির জন্য গণভোটের প্রয়োজন। এই গণভোট নির্বাচনের আগেই দিতে হবে। নির্বাচনের দিনে গণভোট দিলে সেই গণভোটে কোনো লাভ হবে না। সুতরাং নির্বাচনের আগে গণভোট দিয়ে এই জুলাই সনদের বাস্তবায়ন এবং পিয়ার পদ্ধতির বাস্তবায়ন করে নির্বাচন করতে হবে। তা নাহলে কোনো নির্বাচন এদেশে হতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের দাবি পূরণ করে, জনগণের দাবি পূরণ করে এদেশে নির্বাচন করতে হবে। আমি আপনাদের শেষবারের মতো বলছি, নির্বাচন নিয়ে তামাশা করবেন না, রাজনীতি নিয়ে তামাশা করবেন না, দেশের জনগণের ভাগ্য নিয়ে আর খেলা করবেন না। এগুলো বন্ধ করেন। 50 বছর আপনারা বহুত করেছেন, আমরা বহুত দেখছি, আর এটা দেখতে চাই না। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জুলাই সনদের আইনি ভিত্তি দরকার বর্তমানে যারা ক্ষমতা আছে তাদের নিজেদের নিরাপত্তার জন্য, যারা জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়েছে তাদের নিজেদের নিরাপত্তার জন্য। যদি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে যেতে না পারেন, তাহলে পরবর্তীতে যারা ক্ষমতা আসবে ওরা আপনাদেরকে পাকড়াই করে জেলখানায় ঢুকাবে। অতএব নিজেদের নিরাপত্তার স্বার্থে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন। আর গণভোট নির্বাচনের সময় এক কাজ দু কাজ হয় না, গণভোট নির্বাচনের পূর্বেই দিতে হবে। আর যে সমস্ত ব্যক্তিরা
সাবেক বিচারপতি জনাব ফরিদ আহমদ, ওনার বক্তব্য আমরা শুনবো। এই পর্যায়ে সেমিনারে বক্তব্য রাখবেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতীয় মুখপাত্র এবং সহসভাপতি বিপ্লবী কণ্ঠস্বর জনাব ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সেমিনার বাস্তবায়ন কমিটি আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আগামীকাল জাতীয় সনদে স্বাক্ষর নেওয়া হবে, আপনারা সবাই জানেন। কিন্তু এই স্বাক্ষরের পর এই জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে এটা আমরা কেউ এখনো জানি না। সেই জুলাই সনদ বাস্তবায়ন ভবিষ্যতে যদি বড় বড় রাজনীতিবিদরা করতে রাজি না হয়, আমাদের কোনো কিছু করার থাকবে না। বাস্তবতা হচ্ছে আগামীকাল যেই কার্যক্রম হতে যাচ্ছে সেটা এক ধরনের আনুষ্ঠানিকতা। এই আনুষ্ঠানিকতার কোনো আইনি ভিত্তি নাই। অতএব স্পষ্ট ভাষায় যেটা বলে দিতে চাই সেটা হচ্ছে আগামীকাল স্বাক্ষরের পর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সেই আদেশের ভিত্তিতে গণভোট দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে গণভোট কখন হবে? কেউ কেউ বলতে চাইছেন জাতীয় নির্বাচনের দিন গণভোট হতে হবে। প্রতীক নির্ভর জাতীয় নির্বাচনের দিন প্রশ্ন নির্ভর গণভোট যদি আপনি একসাথে করেন, তাহলে জাতীয় নির্বাচন মুখ্য হয়ে যাবে, জুলাই সনদ গৌণ হয়ে যাবে। ওই দিন নির্বাচনের দিনে সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা নিজেদের প্রতীকের জন্য প্রচারণায় ব্যস্ত থাকবে। আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে যেই জুলাই গণ অভ্যুত্থান পেয়েছি, সেই জুলাই সনদকে কোনোভাবে গৌণ হতে দেব না, তাকে অপমান করতে দেব না। অতএব নভেম্বরের মধ্যে গণভোটের ব্যবস্থা করতে হবে। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, একটা দল, অনেকেই বলে বড় দল, বৃহৎ দল, রেখে ডেকে কথা বলে। আমার একটা বদ অভ্যাস আছে, আমি রেখে ডেকে কথা বলতে পারি না। দলটার নাম বিএনপি। তারা, তাদের বড় বড় নেতারা বলেন তারা নাকি পিআর পদ্ধতি বুঝেন না। আমি তাদেরকে বিনয়ের সাথে তাদের কাছে জানতে চাই, বিগত 1 বছর ধরে পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে বাংলাদেশের ঘরে ঘরে আলোচনা চলছে। আপনারা বিগত 1 বছরে একদিন, এক বেলা, 1 ঘন্টা 5 মিনিট সময় পান নাই বিএনপির এত বড় বড় নেতা গুগলে যে পিআর পদ্ধতি কি এই জিনিসটা টাইপ করা। গুগলে যে যদি লেখেন পিআর পদ্ধতি, ইংরেজিটাও লেখা লাগবে না, বাংলায় যদি লেখেন তাও গুগল আপনাকে উত্তর দিয়ে দিবে কিভাবে পিআর পদ্ধতি নির্বাচন হয়। আপনারা জাতীয় নেতা, আপনারা 5 মিনিট সময় পান নাই পিআর পদ্ধতি কি এটা জানার জন্য। বিএনপির মহাসচিব গত পরশুদিন তার বক্তব্যের মধ্যে বলেছেন পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হবে আগামী নির্বাচিত সংসদে। গতকালকে উনি বললেন, দেশের চাপে না বিদেশের চাপে আমি জানি না, পরশু এটা বলে গতকাল আবার বললেন আমি নিজেই পিআর পদ্ধতি বুঝি না। আপনারা যে পদ্ধতি বুঝেন না সেটা নিয়ে সংসদে আলোচনা করবেন কিভাবে? আপনারা তো বুঝেন না। আসেন আপনাদের পিআর পদ্ধতি একটু বোঝানোর চেষ্টা করুন। পিআর পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি, সারা দেশে যেই ভোট পড়বে ওই প্রতীকে সকল ভোটের যোগফল যদি আপনি 1% পান, তাহলে সংসদে 3টা আসন পাবেন। সহজ হিসাব। আপনাদের একটা অনুরোধ এবং দায়িত্ব দিতে চাই, আজকে এই সেমিনার থেকে বের হওয়ার পর বিএনপির নেতা কর্মী যার সাথেই দেখা হবে জিজ্ঞেস করবেন যে ভাই পিআর বুঝেন? বলবেন না ভাই বুঝি না। তখন বলবেন ভাই 3-এর ঘরের নামতা বুঝেন? তখন বলবে হ্যাঁ ভাই বুঝি। তখন 3-এর ঘরের নামতা শিখাবেন। 3 × 1 = 3,
সেটা সংক্ষেপে বলবো, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই। তারা যেটা বলতে চায় তাদের মতো জনগণও বুঝে না। আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ এখন আর আগের মতো মূর্খ নাই। তারা রক্ত দিতে শিখেছে, তারা দেশপ্রেমিক জনগণ, তারা জানে কিভাবে নতুন করে বাংলাদেশের স্বৈরাচার আসতে দেওয়া হবে না। বাংলাদেশের জনগণ পিয়ার বুঝে নেই, ভুল ধারণা রাখবেন না। যদি বিশ্বাস না হয়, নভেম্বরের মধ্যে গণভোট দিন, গণভোটের মধ্যে প্রশ্ন রাখুন পিয়ার পদ্ধতিতে নির্বাচন দেশের জনগণ চায় কি না চায়। যদি না চায় মাথা মেতে নেব, কিন্তু যদি দেশের জনগণ বলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই, তাহলে পিয়ার এবং একমাত্র পিয়ার পদ্ধতিতেই নির্বাচন করতে হবে। তারা বলতে চায় ভোট দিব নারায়ণগঞ্জে আর এমপি হবে গোপালগঞ্জে। সম্পূর্ণ ভুল কথা। বাংলাদেশে বিগত 54 বছরে যারা এমপি হয়েছে তাদের সিংহভাগের মূল কাজ ছিল দুইটা। ওই যে সরকারি অর্থ বরাদ্দ, নাম ফলকের মধ্যে নিজের নামটা বসানো, আর ওখান থেকে অর্থ লুটপাট করা। এর বাদে সিংহভাগ এমপি কোনো কাজ করে নাই। আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, তারা যে এই নারায়ণগঞ্জ গোপালগঞ্জের গল্প বলে, জাতীয় নির্বাচনে যে কোনো জাতীয় নেতা সে যেখানকারই ভোটার হোক আরেক জায়গায় ভোটে দাঁড়াতে পারে, তখন স্থানীয় নেতা কই থাকে? বিগত সংসদ নির্বাচনে একজন বড় নেতা, কল্যাণ পার্টির নেতা, কি নাম তার, সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করতে চলে গেলেন। আওয়ামী লীগ তাকে বলল নিজের জায়গা চট্টগ্রাম করা লাগবে না, কক্সবাজার যেয়ে নির্বাচন করবে। তখন কিছু হয় নাই। বাস্তবতা হচ্ছে আমাদের দেশে আরেকটা ভোট হয়, স্থানীয় সরকার নির্বাচন। সেই নির্বাচনে এনআইডি অনুযায়ী আপনি যেই এলাকার মানুষ সেই এলাকাতে আপনি নির্বাচন করতে বাধ্য। পঞ্চগড়ের এনআইডি নিয়ে রংপুরে ভোটে দাঁড়ানো যাবে না স্থানীয় সরকার নির্বাচনে, কিন্তু জাতীয় নির্বাচনে অতীতে যার যেখানে খুশি সে সেখানেই দাঁড়াতে পেরেছে। সরকারি বরাদ্দ স্থানীয় সরকার নির্বাচনে যারা জয়যুক্ত হবে তারা এলাকার উন্নয়নে কাজ করবে। পিআর পদ্ধতিতে নির্বাচিত সাংসদরা দেশের উন্নয়নে কাজ করবে, পলিসি মেকিং এর কাজ করবে। এই সাধারণ তত্ত্ব বিএনপির যে সকল বড় নেতা বুঝে না, অথবা বুঝেও ওই অতীতের ওবায়দুল কাদেরের মতো নাটক করতে চায়, তাদের আর রাজনীতি করার অধিকার নেই। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আমি সবাইকে অনুরোধ করব একত্রিত হওয়ার জন্য, কারণ সংগ্রাম এবং আন্দোলন শেষ হয় নাই। কথাবার্তা পরিষ্কার, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সেই আদেশের পরিপ্রেক্ষিতে নভেম্বরের মধ্যে গণভোট করতে হবে এবং আগামী স্বৈরাচারহীন বাংলাদেশ গড়ার জন্য, মনোনয়ন বাণিজ্যহীন বাংলাদেশ গড়ার জন্য পিআর এবং একমাত্র পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে। এই আন্দোলন এবং সংগ্রামের জন্য সবাই প্রস্তুত হয়ে যান। আন্দোলন শেষ হয় নাই, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। বিজয়ের পথে যাত্রা শুধু জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনূস আহমেদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ নেজাম ইসলামী পার্টির সিনিয়র নায়েব আমির